জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজ সেনাবাহিনী সমর্থন করবে না বলে জানিয়েছেন। দুপুরে সেনা সদরের ব্রিফিংয়ে একথা জানান মিলিটারি অপারেশনস ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা। অন্তর্বর্তী সরকারের সাথে সেনাবাহিনীর কোনো মতপার্থক্য নেই জানিয়ে বলেন, সরকার ও সেনাবাহিনী সম্পূরক হিসেবে কাজ করছে। বলেন, সীমান্তে পুশিন কাম্য নয়। চট্টগ্রামে কেএনএফ-এর পোশাক উদ্ধারের ঘটনা খতিয়ে দেখার কথাও জানান এই সামরিক কর্মকর্তা। ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। করিডোর একটি স্পর্শকাতর বিষয়। আমরা বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। সেনাবাহিনী ক্ষমতা নেওয়ারও কোনো ইচ্ছা বা এ ধরনের কোনো আমাদের মধ্যে এ ধরনের কোনো আলোচনা হয়নি। অবশ্যই আমরা কম্প্রোমাইজ করিনি বর্ডার, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট। গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে। আমরা প্রতিনিয়তই সরকারের সাথেই কাজ করছি, সরকার নির্দেশনা মেনেই কাজ করছি। সো দেশ চালাতে গিয়ে বিভিন্ন স্টেক হোল্ডাররা বিভিন্ন সময় কথা বলতে পারেন। এইটা নিয়ে আমরা যেইভাবে চিন্তা করছি, সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মতপার্থক্য হয়েছে, বিভেদ হয়েছে, যেটা দেখছি মিডিয়াতে, লেট আস নট ইন্টারপ্রেট ইন দিস ম্যানার। এরকম আসলেই কিছু হয়নি। সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে। সরকারি চাকরি অধ্যাদেশ জারির প্রতিবাদে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে প্রায় অচল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। সকাল থেকে কর্মসূচি পালন শেষে কাল ফের বিক্ষোভের ডাক দিয়েছেন তারা। সঙ্গে সারা দেশের কর্মচারীদের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। সকাল থেকে সচিবালয়ের বিভিন্ন ভবন থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে জড়ো হতে থাকেন কর্মরত ও কর্মচারীরা। প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এরপর থেকে আন্দোলনে নামেন সচিবালয়ে কর্মরত কর্মচারীরা। আন্দোলনের মধ্যেই রোববার রাতে অধ্যাদেশ জারি করে সরকার। বিক্ষোভকারীরা দাবি করেন, আইনটি সংশোধনে নেওয়া হয়নি তাদের মতামত। এই আইনের কারণে তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও ভীতি। বাস্তবায়ন হলে বৈষম্যের শিকার হবেন বলেও দাবি তাদের। পরে এই নিয়ে আইন উপদেষ্টার সাথে বৈঠকের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। তাই মঙ্গলবারও কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে স্থগিত করা হয় আজকের দিনের কর্মসূচি। কিছু সংশোধন এখানে আসুক, যেটা আমরা মনে হয় যে না আমরা স্যাটিসফাইড, যে না আমাদের আস্থার জায়গা আছে। কেউ অপরাধ করলে যেন তাদেরকে সু করার অপশনও থাকে, কেউ যদি অপরাধ না করে সে যেন সর্বোচ্চ বিচারটা পায়। বিধিতে কোনো লেখা নাই, কিন্তু এখন যে আইনটা করছে এই আইনে কোনো কিছু থাকবে না, আত্মপক্ষ সমর্থন নাই, কিছু নাই। তাৎক্ষণিকভাবে আমাদেরকে একটা বহিষ্কার করে চাকরিচ্যুত করতে পারবে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়া যদি চাকরি এভাবে চলে যায় তাহলে সবাই একটা শঙ্কায় থাকবে। আগামী 29 মের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করার দাবি জানিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দুপুরে এনবিআর ভবনে সংবাদ সম্মেলনে থেকে এই দাবি জানানো হয়। আন্দোলনকারীরা জানায়, এনবিআর চেয়ারম্যানের অসহযোগিতার ফলে সংস্থার এমন খারাপ অবস্থা সৃষ্টি হয়েছে। এ সময় রাজস্ব সংস্কারের লক্ষ্যে এনবিআরকে স্বতন্ত্র রেখে অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিশেষ বিভাগের বিজ্ঞপ্তির বিষয়ে স্বস্তি প্রকাশ করেন তারা। একই সাথে আগের জারি করা অধ্যাদেশ সংশোধনে এনে আগামী 31 জুলাইয়ের মধ্যে বিষয়টি সমাধান প্রত্যাশা তাদের। জানান, কর্মসূচি চলার সময় সংস্থাটির যে সকল কাজে প্রতিবন্ধকতা রয়েছে তা পুষিয়ে নিতে এখন থেকে প্রয়োজনে নির্ধারিত সকাল 9টা থেকে বিকেল 5টার বাইরেও কয়েক ঘন্টা অফিস করবেন তারা। জাতীয় রাজস্ব বোর্ড শক্তিশালীকরণ এবং রাজস্ব নীতি প্রণয়ন কার্যক্রম পৃথকীকরণের লক্ষ্যে আগামী 31 জুলাই 2025 তারিখের মধ্যে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সকল সংশোধনী আনা হবে। উল্লেখ্য, প্রয়োজনীয় সংশোধনের পূর্ব পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না। আমরা ভেবে দেখেছি, যৌক্তিক কর্মসূচি আবহে সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগণের সমন্বয়ে গড়ে ওঠা
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য বিধায় এর কার্যক্রম অব্যাহত থাকবে। এই পরিষদের মাধ্যমে আমরা একটি শক্তিশালী ও জনবান্ধব এনবিআর গড়তে বিভিন্ন সংস্কার প্রস্তাব ও ভাবনা নিয়ে আগামীতে কাজ করব। পতিত স্বৈরাচারকে সমর্থন জানিয়ে আমলারা কালো ব্যাজ পরে অফিস করায় সরকারি কর্মকর্তাদের সমালোচনা করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দ্বিতীয় দিনের পথসভার কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে তিনি বলেন, সচিবালয় দুর্ভিক্ষে আক্রান্ত প্রতিষ্ঠান আর এনবিআর হচ্ছে দুর্নীতির আতুরঘর। সরকারি কর্মকর্তাদের সমালোচনা করে বলেন, পতিত স্বৈরাচারকে সমর্থন জানিয়ে আমলারা কালো ব্যাজ পরে অফিস করেছেন। অনেকে জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডের সমালোচনা পর্যন্ত করেননি। আর এখন সরকার যখন কাজ করছে তখন সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করছেন। হুঁশিয়ারি দিয়ে বলেন, সংস্কার কার্যক্রম সচিবালয় বা এনবিআর থেকে বাধা এলে কঠোর হাতে দমন করা হবে। নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে চট্টগ্রাম সফর করেছেন এনসিপি নেতারা। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যদি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে সচিবালয়, এবং দুর্নীতির আতুরঘর হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে এনবিআর। সেজন্য আপনারা আমার বক্তব্যকে যেভাবে ইচ্ছে সেভাবে ইন্টারপ্রেট করতে পারেন। আমরা জনগণের হয়ে জনগণের মধ্য থেকে আমরা কথা বলি। আপনারা 5 আগস্ট পর্যন্ত আমরা কঠিন ভাষায় শক্ত ভাষায় বলতে চাই, 5 আগস্ট পর্যন্ত আমরা দেখেছি যদি হাসিনা না পড়তো, যদি ফ্যাসিবাদ সরকার টিকে যেত, আবার ঠিক কিন্তু আপনারা এই ফ্যাসিবাদী সরকারের পদলেহন করে, এই আওয়ামী লীগ সরকারের পদলেহন করে কিন্তু আপনারা আবার চাকরি করতেন। খুনি হাসিনা ফিরে আসলে বিচারের কাঠগড়ায় আসবে। সকালে নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টির পথসভার কার্যক্রমে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির পথসভায় অংশ নেন সার্জিস আলম। এ সময় তিনি বলেন, সিনিয়র নেতাদের ভাষা ঠিক করবে তারা সম্মান পাবে কিনা। এছাড়া বিগত 16 বছরে শেখ হাসিনা অন্যান্য দলের সিনিয়র নেতাদের যেভাবে গালাগাল করেছেন, ঠিক সেরকম শব্দচয়ন না করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচন দ্রুত দিতে হবে এটা কথা হতে পারে না, বরং কথা এটি হতে পারে যে নির্বাচন স্বচ্ছ সুষ্ঠু হওয়ার জন্য সামগ্রিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করে বিচার এবং সংস্কার পাশাপাশি চালিয়ে গিয়ে যখন এই সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন দেওয়ার উপযুক্ত সময় হবে, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে আগামী জুনের মধ্যে, তখন যেন এটি হয়। দ্রুত নির্বাচন হবে, স্বচ্ছ সুষ্ঠু হবে না, তাহলে ওই নির্বাচন অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি কলঙ্কে পরিণত হবে। 24 ঘন্টার মধ্যে ইশরাক হোসেনকে শপথ না পড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ডিএসসিসির শ্রমিক কর্মচারীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্বে এখনও বুঝিয়ে দেওয়া না দেয় সকাল থেকে ফের নগর ভবনে অবরোধ করে রেখেছেন তারা। এতে বন্ধ রয়েছে সব ধরনের সেবা কার্যক্রম। সকাল থেকে নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন নগর ভবনের শ্রমিক কর্মচারী। টানা 13 দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ঝুলছে তালা। বন্ধ রয়েছে নগর ভবনের সব সেবা। বেলা 11টার পর থেকে আন্দোলনে যোগ দিতে ইশরাক হোসেন সমর্থিত নেতাকর্মীরা যোগ দেন। তারা জানান, শপথ পাঠ না করানো পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এছাড়া ডিএসসিসি প্রশাসক জানান, নাগরিক সেবা কবে থেকে শুরু হবে এই বিষয়ে তিনি কিছুই জানেন না। এছাড়া হাইকোর্টের ইজারা কার্যক্রম এখনও পুরোপুরিভাবে শেষ হয়নি বলেও এখন টিভিকে ফোনে জানান ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া। এদিকে আজকের মধ্যে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে ইশরাকের আইনজীবী। আমার সামনে এবং আপনাদের কি কার্যক্রম সব বন্ধ এখনো? কবের মধ্যে চালু হবে কোনো আইডিয়া? কোরবানি হাটের ইজারাগুলোকে আপনারা দিচ্ছেন? না, এখন দিতে পারিনি। সামনের 24 ঘন্টার ভিতরে ইরশাদকে যদি ঢাকার মেয়র হিসাবে শপথ পড়ানো না হয় তাহলে আমরা কঠিন থেকে কঠিনতর আন্দোলনে চলে যাব। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা গেজেটের কার্যক্রম স্থগিত করে লিভ টু আপিল দায়ের করেছেন রিটকারী। চেম্বার আদালত কাল এ বিষয়ে শুনানি হতে পারে। এদিকে আজকের মধ্যে ইশরাকের শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠিয়েছে তার আইনজীবী ব্যারিস্টার
মাহবুবউদ্দিন খোকন। গত বৃহস্পতিবার ইশরাকের শপথ না পড়ারও রিট 2টি গ্রাউন্ড খারিজ করে দেন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। এর ফলে ইশরাকের শপথ নিতে আর কোনো আইনি বাধা নেই বলেও সেদিন জানিয়েছিলেন তার আইনজীবীরা। আজ ২৬ মে শপথ পড়ানোর শেষ দিন থাকলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় কোনো উদ্যোগ নেননি। ইশরাক হোসেনের করা মামলার পরিপ্রেক্ষিতে গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল তাকে মেয়র ঘোষণা করে রায় দেন। এরপর নির্বাচন কমিশন গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে ইশরাকের শপথের ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেয়। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের উপর শুনানি মঙ্গলবার। আজ এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও প্রধান বিচারপতি বেঞ্চে না থাকায় শুনানি হয়নি। পরে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ শুনানির দিন ঠিক করেন। গত ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক রাষ্ট্রপতি লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। গণতন্ত্র ফেরাতে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন, না হলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। বলেন, স্বৈরাচার চলে গেলেও দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন খুব জরুরি। আমরা ফেসিবাদকে তাড়াতে সক্ষম হলো, এখনো গণতন্ত্র আমাদের নাগালের বাইরে। গণতন্ত্র এখনো আলোর মুখ দেখে। আমাদের ১৭ বছরের যত আত্মাহুতি, যত ভুল, যত নির্যাতন, যত মামলা, সব কিছুই শুধুমাত্র একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজকে অব্যাহত আছি। এই যে সম্মিলিত লড়াইয়ের ফসল, এই ফসল যদি জনগণ না পায়, অর্থাৎ জনগণ মানে বলতে আমি এটুকু বুঝাই, জনগণের যে ভোটার অধিকার, জনগণের যে দেশের মালিক, জনগণের সকল ক্ষমতার উৎস, এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল। সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত সংকট কমবে না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি শঙ্কা প্রকাশ করেন, গণতন্ত্রের পুনরুদ্ধারে দেরি হলে দেশ নিয়ে ষড়যন্ত্র বাড়তে থাকবে। ডিআরইউ এর ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা বলেন তিনি। আমরা ঐক্যবদ্ধ থাকবো গণতন্ত্র পুনঃপ্রবর্তনের জন্য। আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই, এবং এটা যত বিঘ্নিত হবে, যত দেরি হবে, তত বেশি আমাদের সংকট বাড়তে থাকবে। সুতরাং আমরা হাতে হাত মিলিয়ে বাংলাদেশের গণতন্ত্র অক্ষুণ্ণ রাখলে আমাদের দেশে যে সমৃদ্ধির কথা আমরা বলছি সেটা সম্ভব হবে। হবিগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে আবারও ঘটেছে পুশিনের ঘটনা। সকালে কলেঙ্গার সীমান্ত দিয়ে শিশুসহ ১৮ জন বাংলাদেশিকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি কর্মকর্তা জানান, সকালে বিএসএফ ১৮ জনকে বাংলাদেশের ভূখণ্ডে পাঠিয়ে দেয়। তাদের কলেঙ্গা বিওপিতে রাখা হয়েছে। ফেরত আনা হয়েছে নাগরিকের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তারা সবাই ভারতের ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। আরও যারা ইতিমধ্যে তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের চুনারুঘাট থানা হস্তান্তর করা হবে। এদিকে গতকাল মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে বিএসএফ ১৫৩ জনকে পুশিন করে। পরে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি। এদিকে প্রতিটি পুশিনের পর কূটনৈতিক বার্তা পাঠিয়ে প্রতিবাদ করেছে ঢাকা। দিল্লিকে অনুরোধ করা হয়েছে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করার। বাংলাদেশকে ফেরত দিতে ২৩৬৯ জনের তালিকা পাঠিয়েছে ভারত। সেই তালিকা যাচাইয়ের কাজ চলছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। সকালের সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। জাপান আসলে মানে পপুলেশনে ওরা এখন বয়স্ক পপুলেশনের সংখ্যা বেড়ে গেছে, ওদের ওয়ার্কিং পপুলেশনের সংখ্যা কমে যাচ্ছে। ফলে ওখানে ওরা বিভিন্ন জায়গা দেশ থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওরা
এই কাজগুলো করার জন্য লোক নেয়, যাতে আমাদের দেশের লোক মানে এই কর্মে যেতে পারে, সেইটার কিছু পলিসি ডিসিশন নেওয়া এবং কিভাবে এটা করা যেতে পারে সেই বিষয়ে এই সেমিনার। তাদেরকে প্রশ্ন করছে তারা ওই লিস্টের মধ্যে আছে কিনা, কারণ এটা তো একটা মাল্টি সেক্টরাল বিষয়। কিন্তু আমার ওখানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আছে, এদিকে বর্ডার গার্ডও যদিও মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মধ্যে কোঅর্ডিনেশন আপনি চিন্তা করে দেখেন যে আমাদের লাস্ট পুশ ইনটা হয়েছে সুন্দরবনের ভেতরে। শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নোটিশ জারি করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগামী 3 জুন সকাল 10টায় ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে। আজ 2টি জাতীয় পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আন্তর্জাতিক অপরাধ প্রসিকিউটর গাজী মনোয়ার হুসাইন তামিম বলেন, সময় মতো আদালতে হাজির না হলে বা জবাব সন্তোষজনক না হলে শেখ হাসিনা সহ 2 জনের 1 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা হতে পারে। বলেন, গতকাল আদালতে জবাব দেওয়ার কথা থাকলেও তা দেননি শেখ হাসিনা, তাই আবারও তাদের সুযোগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন একটি অডিও বক্তব্যের ফরেন্সিক বিশ্লেষণে এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শেখ হাসিনার এমন মন্তব্যের প্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগে তাকে ট্রাইব্যুনালে হাজির হতে 2টি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অভিযুক্ত শাকিল আকন বুলবুলকে আগামী 3 জুন 2025 তারিখে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য তারিখ নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের 11(4) ধারা মোতাবেক যদি কোনো ব্যক্তি ট্রাইব্যুনালের কোনো প্রসেসকে বাধাগ্রস্ত করে, কোনো সাক্ষী বা এই মামলার কোনো ভিকটিমকে ভীতি প্রদান করে, বা ট্রাইব্যুনালের কোনো পক্ষকে কোনো ভয়ভীতি প্রদান করে, বা ট্রাইব্যুনালের কোনো আদেশ অমান্য করে, তাহলে ট্রাইব্যুনালের আইনের 11(4) ধারা মোতাবেক সেই সকল ব্যক্তিকে 1 বছরের সাজা এবং 5 বছরের অর্থদণ্ড প্রদান করার বিধান এই আইনে রয়েছে। দুদকের তলবে হাজির না হয়ে 90 দিনের সময় চাইলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সহ পরিবারের 9 সদস্য। সোমবার তাদের প্রতিনিধি দুদকের প্রধান কার্যালয় সেগুনবাগিচায় আবেদনটি জমা দেন। চেয়ারম্যান আব্দুল মোমেনের কাছে পাঠানো এই আবেদন তারা 90 দিন সময় চেয়েছেন বলে জানা গেছে। চিঠিতে শারীরিক অসুস্থতা ও বসুন্ধরা গ্রুপের যাবতীয় হিসাব সময় দরকার বলে উল্লেখ করা হয়েছে। এর আগে অর্থ পাচার, জমি দখল, রাজস্ব ফাঁকি সহ বিভিন্ন অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের তলব করে চিঠি দেয় সংস্থাটি। নারী সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশ বাতিল চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্টের বেঞ্চ রিটটি খারিজ করে দেন। বিস্তারিত আদেশে রিট খারিজের আইনগত দিক ও পর্যালোচনা তুলে ধরার কথা জানিয়েছেন বিচারপতি। নারী সংস্কার কমিশনের সুপারিশ মালায় থাকা বিতর্কিত ও সাংঘর্ষিক ধারাগুলোতে বৈধতা চ্যালেঞ্জ করে এবং এসব ধারা পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। রিটকারী আইনজীবী জানান, নারী কমিশনের কয়েকটি সুপারিশ ধর্মের সঙ্গে সাংঘর্ষিক ও সংবিধানের পরিপন্থী, তাই রিট করা হয়েছে। কমিশনের সুপারিশ যেহেতু এখনও বাস্তবায়ন হয়নি, তাই এই বিষয়ে কোনো আদেশ না দিয়ে রিটটি সরাসরি খারিজ করে দেন আদালত। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। সম্প্রতি ডিলস কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের শুধু 2024-25 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। পরিবারের সদস্য হিসেবে স্ত্রী, ছেলে মেয়ে বিশেষ সুবিধা পাবেন। স্ত্রী, ছেলে মেয়ে না থাকলে শহীদ ও আহতদের ভাই বোনেরা এই সুযোগ সুবিধা পাবেন।
ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে মারধর ও ধর্ষণ চেষ্টা মামলায় সাক্ষ্যের উপর আসামি পক্ষের জেরার জন্য আদালতে হাজির হলেন চিত্রনায়িকা পরিমণি। সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এ হাজির হন পরিমণি। তবে অন্যান্য মামলার ব্যস্ততার কারণে জেরার সময় পিছিয়ে বিকেলে ৩টায় নির্ধারণ করেন আদালত। ২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন ও তার বন্ধু অমিসহ ৪ জনকে আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন পরিমণি। পরে ২০২২ সালের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। আপনারা সবাই তো জানেন, এটা সম্পর্কে সবাই অবগত, আগাচ্ছে মানে এটা যত তাড়াতাড়ি আসলে আমি তো চাই খুব দ্রুত আসামিকে তার শাস্তিটা আসলে তাকে প্রাপ্য শাস্তিটা তাকে দেওয়া হোক। পরিমণির দায়ের করা নারী শিশু ৪৪৭-২১ মামলাটি ছিল। জেরার জন্য মামলাটির দিন ধার্য আছে। পরিমণিও সাক্ষীর হাজিরা দাখিল করেছে বিজ্ঞ আদালতে। কোর্টের আজকে অন্য কাজে ব্যস্ততা থাকায় কয়েকটা মিটিং আছে, কোর্ট আমাদের জানিয়েছেন। সেকেন্ড হাফে মামলাটির জেরার জন্য রাখা আছে এবং জেরা হবে। রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, সংবিধান সংশোধন, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও প্রধান উপদেষ্টার নিয়োগ সহ বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর দ্বিমত রয়েছে। তবে নিম্নকক্ষে নারীর ১০০ আসন সংরক্ষণের প্রশ্নে ঐকমত্য হয়েছে। এছাড়া ৭০ অনুচ্ছেদের অর্থ বিল, আস্থা ভোট, সংবিধান সংশোধন বিলের বিষয়ে দলীয় অনুশাসন মানার বাধ্যবাধকতার বিষয়ে একমত হয়েছে দলগুলো। বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি নিয়ে গণমাধ্যমকে একথা জানান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সংবিধানের ৪৮ ক অনুচ্ছেদ যা কার্যত রাষ্ট্রপতির ক্ষমতা নির্ধারণ করে তা সংশোধনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আছে। তবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য কিভাবে হবে সেই প্রশ্নে ভিন্ন ভিন্ন মত আছে। ৭০ অনুচ্ছেদ অর্থাৎ সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার ক্ষেত্রে যে বিধান তা পরিবর্তনের ব্যাপারে ঐকমত্য হলেও কি বিষয়ে দলের পক্ষে ভোট দেওয়া বাধ্যতামূলক হবে তার একটি আংশিক তালিকার ব্যাপারে ঐকমত্য হয়েছে। অর্থ বিল, আস্থা ভোট, সংবিধান সংশোধন বিলের ব্যাপারে দলীয় অনুশাসনের বাধ্যবাধকতার ব্যাপারে অধিকাংশ দল একমত। দ্বিতীয় পর্বের আলোচনায় এই পর্বে যেসব বিষয়ে ঐকমত্য হয়নি এবং দলগুলোর অবস্থান কাছাকাছি সেই সব বিষয়গুলো আলোচিত হবে। নির্বাচিত কিছু বিষয়ে জনগণের মতামত জানতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ বিবিএস এর মাধ্যমে একটি জরিপ পরিচালনার ব্যাপারে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে পূর্ণ কর্মবিরতি কর্মসূচি পালন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। চাকরির শুরুতে ১১তম বেতন গ্রেড নির্ধারণ সহ ৩ দাবি জানান আন্দোলনরত শিক্ষকরা। সকাল থেকেই শিক্ষার্থীরা স্কুলে আসলেও খুলনা নগরীর বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ রয়েছে শ্রেণী কার্যক্রম। পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়ে অফিস কক্ষে অবস্থান নেন সহকারী শিক্ষকরা। বলেন ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির দাবি করেন তারা। দ্রুত দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। দুর্বৃত্তের গুলিতে গুলশান থানা বিএনপি নেতা কামরুল আহসান সাধন নিহতের ঘটনায় বাড্ডা থানায় মামলা করা হয়েছে। আসামি করা হয়েছে অজ্ঞাতদের। গেল রাত ১০টার পর গুদারাঘাট এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়। পরে গুরুতর অবস্থায় জাতীয় হৃদরোগে নেওয়া হলে চিকিৎসকরা সাধনকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে গুলশান থানার বিএনপির আহ্বায়ক জানান, গুদারাঘাট ৪ নম্বর রোডের সাবেক কমিশনারের কার্যালয়ের বিপরীতে টং দোকানে বসে চা খাচ্ছিলেন সাধন। সেখানে বিএনপির নেতা কাইয়ুমের ভাগিনা সহ কয়েকজনকে নিয়ে বসেছিলেন তিনি। এর মাঝে হঠাৎ ২ ব্যক্তি এসে গুলি করে। নিহতের স্ত্রী জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই ঘটনা ঘটানো হতে পারে। বলছে যে আছে এরকম দেখো হয়তো আমার ক্ষতি করতে পারে, এরকম আশেপাশে অনেকের কথাই বলতো। তাই আবার বলতো যে আমার সাথে শুধু শুধু হিংসামি করে, কে আমার তো আর কোনো কিছু নাই, আমার সাথে ওরা হিংসামি করে কি করব।
রাজনীতিকই বেশি, ব্যবসা বাণিজ্য নিয়ে। ব্যবসা তো আওয়ামী লীগের আমলতে 2018 সালেতে আমাদের ইন্টারনেটের একটা ব্যবসা করতেছে। আমরা সবাই চাচ্ছি যে দ্রুত এই খুনিকে অ্যারেস্ট করা হোক। খুলনায় এক রাতে 2টি হত্যার ঘটনা ঘটেছে। রোববার মধ্যরাতে মহানগরীর সোনাডাঙ্গা ও রূপসা উপজেলার শ্রীফলতলা এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক রাত 12:30টায় একদল দুর্বৃত্ত সোনাডাঙ্গায় 22 তলার কাছে গোলাম হোসেন নামে একজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে এই ঘটনায় জড়িত সন্দেহে 2-3 জনকে আটক করে পুলিশ। অন্যদিকে রাত 10টার দিকে রূপসার শ্রীফলতলা এলাকায় রনি নামে এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। বছরখানেক আগে রনের ছোট ভাইকে কুপিয়ে হত্যা করা হয়। শেরপুরের নালিতাবাড়িতে পরিবেশ উপদেষ্টার গাড়িবহরে সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। এই ঘটনায় এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ সহ অন্তত 4 সাংবাদিক আহত হন। দুপুরে উপজেলার নয়াবিলের গারোপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নালিতাবাড়ি উপজেলার নয়াবিল ইউনিয়নের চেয়ারম্যানের অনুসারীরা এই হামলা চালায়। এছাড়া হামলার নেতৃত্ব দেয় উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কবির হোসেনের ছেলে সেজান। গারোপাহাড়ে পর্যটন কেন্দ্র নির্মাণের সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে স্থানীয় প্রভাবশালীরা। এরই জেরে এই হামলার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নারী শিশু সহ 36 ফিলিস্তিনিকে জীবন্ত পুড়িয়ে হত্যার মাধ্যমে বিভৎসতার নতুন নজির স্থাপন করল ইসরায়েল। 1.5 বছরের আগ্রাসনের গাজায় 77% অঞ্চলের দখল নিয়েছে দখলদার বাহিনী। কিন্ডারগার্টেন স্কুল সহ আরও বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রে চালানো হয়েছে প্রাণঘাতী বোমা হামলা। এ নিয়ে রোববার একই দিনে 68 শতাধিক গাজাবাসীকে হত্যা করেছে ইসরায়েল। প্রায় 1 সপ্তাহের প্রাণঘাতী আগ্রাসন ও ক্ষুধার যন্ত্রণায় প্রাণ গেছে প্রায় 600 নিরীহ ফিলিস্তিনির। এমন পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধের ঘোষণা দেওয়ার পাশাপাশি নিষেধাজ্ঞা আরোপে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন স্পেন। রাজধানী মাদ্রিদে রোববার আরব ও ইউরোপীয় 20টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সংকট সমাধানে দ্বিপাক্ষিক আলোচনার উপর জোর দেন নেতারা। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে 3 শিশুসহ প্রাণ গেছে অন্তত 12 জনের। রোববার রাতে কিয়েভ সহ বিভিন্ন শহরের 3.5 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো, যা 2022 সালের পূর্ণমাত্রায় আক্রমণ শুরুর পর এক রাতে এটি রাশিয়ার সবচেয়ে বড় হামলা। আক্রমণের মাত্রা বাড়ানোর পরও মার্কিন নিরাপত্তা পুতিনকে উৎসাহিত করছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে মস্কোর এমন কর্মকাণ্ডে মোটেই খুশি নন ট্রাম্প। তিনি পুতিনকে পাগল বলেও সমালোচনা করেছেন। অসন্তোষ জানিয়ে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো আপোষ করবে না বলে আবারও স্পষ্টভাবে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি। এই সময় তিনি বলেন, পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের পরবর্তী দফার আলোচনার তারিখ এখনও চূড়ান্ত হয়নি। চলমান ইস্যুটি নিয়ে তাড়াহুড়ো বা বিলম্বিত করতে চায় না তেহরান, বরং ধৈর্য ও শান্তভাবে আলোচনা চালিয়ে যাবে। ইরানের জনগণের অধিকারের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এদিকে দেশটির পার্লামেন্টের 2 আইন প্রণেতা জোর দিয়ে বলেছেন, পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে কখনো কোনো নির্দেশনা দেয়নি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওমানের মধ্যস্থতায় গেল 23 মে 2 পক্ষের মধ্যে 5ম দফায় আলোচনা শেষ হয়, তবে কার্যকর কোনো ফল আসেনি এখনও। এবার খেলার প্রসঙ্গ। সোমবার রাত 10টা থেকে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট কাটতে পারবেন দর্শকরা। এছাড়া বাফুফের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট প্রকৃত দর্শকরাই যেন পায়। সোমবার ফেডারেশনের সভাপতি তাভিদ আওয়াল জানান, টিকিট নিয়ে কালোবাজারি রুখতে সব ধরনের ব্যবস্থা নেবে বাফুফে। আজকে রাত 10টার পর থেকে মানে আমরা হয়তো সীমিত আকারে হলেও সাইট এবং প্ল্যাটফর্মটা অন করে দিব। তো প্রথমবার কিছু করতে গেলে ইনোভেটিভ হতে হলে একটু ভুল ত্রুটি হতে পারে, যেটা আমি স্বীকার করে নিয়েছি। কিন্তু ইস্যুটা না যে সমস্যা হচ্ছে, ইস্যুটা হলো আমরা কত দ্রুত সমস্যাটাকে সমাধান করতে পারছি।
যে সাইবার অ্যাটাক যেটা হয়েছে আমাদের ওয়েবসাইট এবং টিকিটিং প্ল্যাটফর্মের উপরে, সেটা কিন্তু মূলত হয়েছিল বিকজ একটা বা দুইটা আইপি অ্যাড্রেস থেকে চেষ্টা করেছিল ব্যাপকভাবে টিগুলোকে ব্লক করার জন্য। সেটা আমরা হতে দিই নাই। জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে 3 জাতির টুর্নামেন্টের অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আফ্রিদা খন্দকারের নেতৃত্বে 23 সদস্যের দল নিয়ে জর্ডান যাচ্ছেন কোচ পিটার বাটলার। বিদ্রোহ শেষ করে বাটলারের অধীনে সবাই খেলতে রাজি হলেও স্কোয়াডে মারিয়া, মনিকা, ঋতুপর্ণারা থাকলেও নেই সাবিনা খাতুন, মাসুরা পারভিনরা। সিনিয়র ফুটবলার ছাড়া আরব আমিরাতের সফরে 2 ম্যাচই হেরেছিল আফ্রিদারা। জর্ডানের 23 জনের স্কোয়াডে বেশিরভাগই ছিলেন আমিরাত সফরের দলে। নতুন করে শক্তিশালী দল গড়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন বাটলার। 21 মে ইন্দোনেশিয়া ও 3 জুন জর্ডানের বিপক্ষে মাঠে নামবে নারীরা। র্যাঙ্কিংয়ে দল দুটি বাংলাদেশের চেয়ে 40 থেকে 60 ধাপ এগিয়ে। শেষ করছি এখন 4 দিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।